হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারের 11 নম্বর পার্টেতে হিমায়ক বা রেফ্রিজারেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি চেষ্টা করব সব থেকে সহজভাবে কীভাবে এগুলো বোঝানো যায়। ওকে, তো আমরা আলোচনা শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। আর ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। এবং এর আগের ভিডিওগুলো পাওয়ার জন্য, অর্থাৎ 1 থেকে 10 নম্বর পর্যন্ত ভিডিও পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, তা তোমরা হেডিং দাও রেফ্রিজারেটর বা হিমায়ক। আমরা যে তাপ ইঞ্জিন 10 নম্বর পার্টিতে হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক তার অপোজিটটাই হচ্ছে হিমায়ক। হিমায়ক তাপ ইঞ্জিনে কী ছিল, যে কোনো সংস্থা, যদি আমি ছবিটা আঁকি তাহলে এটা হচ্ছে T1 ধরলাম, এখানে দুটো যে কোনো ইঞ্জিন, এখানে যে আমরা ইঞ্জিনগুলো আলোচনা করি সেটা দুটো তাপ আধারের মধ্যে কাজ করে। একটা হচ্ছে উষ্ণতা, উচ্চ উষ্ণতা, একটা হচ্ছে নিম্ন উষ্ণতা। দুটো উষ্ণতার মধ্যে সর্বদা ইঞ্জিন কাজ করবে। তাহলে ধরলাম এটা হচ্ছে ইঞ্জিন আমার, ঠিক আছে, এটা হচ্ছে T2। তাহলে T1 গ্রেটার দেন T2, কারণ এটা হচ্ছে তাপ আধার বা তাপ সোর্স বলা যেতে পারে এটাকে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাপ গ্রাহক, তাপকে গ্রহণ করবে। এর উষ্ণতা কখনো বাড়বে না আর এর উষ্ণতা কখনো কমবে না। ওকে, তাহলে এরকম অবস্থা। তাহলে তাপ ইঞ্জিন কী হয়েছিল, যে উচ্চ উষ্ণতা থেকে কিছু তাপ গ্রহণ করে, Q1 পরিমাণ তাপ গ্রহণ করলে সেই ইঞ্জিনটা কিছু বাহ্যিক কার্য করবে আর বাদবাকি তাপটা T2তে বর্জন করবে। ওকে, এইটা তাহলে এই সিস্টেমে একটা তাপ ইঞ্জিন কাজ করে। তা তাপ ইঞ্জিন কাজ করে দেখে নাও, যে যেখানে হিট রিজার্ভার আছে বা তাপের উৎস আছে, যেখানে উচ্চ উষ্ণতা বিশিষ্ট কোনো একটা তাপ আধার আছে, সেখান থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে তাপকে কার্যে রূপান্তর করে। ভালো করে কনসেপ্টটা বুঝে নাও। হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিনের মেন কনসেপ্টটা কী ছিল, তাপকে নিয়ে কার্যে রূপান্তর করে। এমন একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিন তাপকে গ্রহণ করে বা তাপকে যদি সেই ইঞ্জিনে তাপ দেওয়া হয়, সেই তাপকে ইঞ্জিনটা কী করবে, বাহ্যিক কার্যে রূপান্তর করবে। তাহলে এখান থেকে হচ্ছে কি, উচ্চ উষ্ণতা থেকে তাপ গ্রহণ করবে আর নিম্ন উষ্ণতা তাপ, এটা হচ্ছে নিম্ন উষ্ণতা এর তুলনায়, তার নিম্ন উষ্ণতা তাপকে স্থানান্তরিত করবে। হিমায়কটা ঠিক হচ্ছে অপোজিট ব্যাপার, অর্থাৎ নিম্ন উষ্ণতা থেকে কিছু পরিমাণ তাপকে গ্রহণ করে উচ্চ উষ্ণতা বিশিষ্ট কোনো তাপ আধারে যদি তাপকে স্থানান্তরিত করতে পারে, তাকেই বলা হচ্ছে কি, হিমায়ক বা রেফ্রিজারেটর। নর্মালি যে রেফ্রিজারেটরগুলো থাকে, দেখবে যে বাড়িতে ফ্রিজ থাকে, এগুলোর কাজ হচ্ছে এরকম, যে তাপকে যেখানে উষ্ণতা কম আছে সেখান থেকে আরও ঠান্ডায়, রেফ্রিজারেটরের কাজ কি, শীতল করা বা আরও ঠান্ডা করে দাও। বাইরে যে উষ্ণতা আছে তার থেকে ভিতরের উষ্ণতা অনেক কম। তাহলে হিমায়কের মেন কনসেপ্টটা বুঝে নাও। হিমায়ক বা রেফ্রিজারেটর মেন কাজ হচ্ছে কি, তাপকে নিম্ন উষ্ণতা থেকে, আমি মানে অপোজিট। নর্মালি কী হয়, তাপ যদি নর্মালি ইন জেনারেল থাকে যে উচ্চ উষ্ণতা থেকে তাপ কোনো বাহ্যিক কাজ না করলো, যে উচ্চ উষ্ণতা তাপটা কী হয়, নিম্ন উষ্ণতা থেকে যায়। কখনও নিম্ন উষ্ণতা থেকে, অর্থাৎ ধরলাম এর দুটো বডি আছে, এর উষ্ণতা ধরলাম 20 ডিগ্রি সেলসিয়াস আর এখানে আর একটা বডি আছে, ধরলাম এর 100 ডিগ্রি সেলসিয়াস। এবার দুটোকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে আমরা বাহ্যিক কোনো বল প্রযুক্ত না করলে, নর্মালভাবে যদি থাকা হয়, তাহলে ধীরে ধীরে তাপটা কোথায় যাবে, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা যাবে। এটা হচ্ছে নেচার। ওকে, কিন্তু যদি আমরা তাপকে, তাহলে এটা হচ্ছে নর্মাল আছে, তাহলে হিমায়ক কী করে, হিমায়কের কাজ কি, তাপকে নিম্ন উষ্ণ থেকে, যে এর উষ্ণ যে কম আছে, এখান থেকে তাপ বের করে এখানতে স্থানান্তরিত করা হয়, স্থানান্তরিত করে এর উষ্ণতা কমানো হয়। তাহলে যে সিস্টেমে বা যে যন্ত্রের সাহায্যে বলা যেতে পারে যে তাপকে নিম্ন উষ্ণতা থেকে গ্রহণ করে উচ্চ উষ্ণতায় স্থানান্তরিত করা হয়, তাকেই বলা হয় হিমায়ক। ওকে, তো আসলে তুমি ব্যাপারটা মেন কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবারে আমরা এর ক্যালকুলেশনগুলো করবো এবং ফিগার আউট করবো, ছবিগুলো কেমন হয় সেগুলো দেখবো। সেখান থেকে আমরা ক্রিয়া গুণাঙ্ক কী, আদর্শ হিমায়ক কীভাবে কাজ করে, ডিটেলসে আমরা আজকে আলোচনা করব। তা দেখে নাও, তাহলে আমরা ছবিটা কেমন হবে দেখলাম, জাস্ট এর অপোজিটটা। এবং হিট ইঞ্জিন আর রেফ্রিজারেটরের মধ্যে কী ডিফারেন্সটা আছে আর কি সিমিলারিটি আছে, সেগুলো সবই আমরা আলোচনা করব। তাহলে এটা হচ্ছে আমার হিট রিজার্ভার, হিট সিঙ্কার, T1, T2, obviously T1 greater than T2,
তাহলে এখান থেকে কী করা হবে, এর উষ্ণতা কম এর উষ্ণতা বেশি, তো তাপকে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতায় স্থানান্তর করতে হবে। তাহলে করতে গেলে নিশ্চয়ই বাহ্যিক কার্যকর শুধুমাত্র যাবে না, তাহলে বাহ্যিক কার্য করতে হবে। তাহলে এখানে একটা ইঞ্জিন ধরলাম, এটা ইঞ্জিন আমার আছে। তাহলে এখান থেকে Q2 পরিমাণ তাপকে দেবে, গ্রহণ করবে। কীভাবে? যদি বাহ্যিক কার্য করা হয়। অর্থাৎ আমি যদি ইঞ্জিনের উপর, ভালো করে বুঝে নাও, আমি যদি ইঞ্জিনের উপর বাহ্যিক কার্য করি, তাহলে সেই ইঞ্জিনটা কী করবে, মানে যার উষ্ণতা কম আছে নিম্ন উষ্ণতা থেকে তাপ গ্রহণ করে উচ্চ উষ্ণতায় তাপকে ট্রান্সফার করবে, Q1। এবারে এটাকে আমরা তাপ ইঞ্জিনের সঙ্গে কম্পেয়ার করে বুঝবো, কারণ কম্পেয়ার করে বুঝলে খুব সহজে বুঝতে পারবে। এটা হচ্ছে কি হিমায়ক। এবারে হিট ইঞ্জিন কেমন ছিল, T1 T2। তাহলে এটা হচ্ছে হিট ইঞ্জিন, আমি লিখলাম তাপ ইঞ্জিন। ইঞ্জিন ওকে, তাপ ইঞ্জিন। তাহলে এখানে তাপ ইঞ্জিন কী করেছিল, এটা T1 অবশ্য এটা দুটো এটা সেম হবে দুটোর ক্ষেত্রে। তাহলে এখান থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করেছিল, এখান থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করেছিল উচ্চ উষ্ণতা থেকে। গ্রহণ করার পর সেই তাপকে কার্যে রূপান্তর করেছিল আর বাদবাকি বর্জন করেছিল। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে এখান থেকে তাপ হিট ইঞ্জিনে হচ্ছে উচ্চ উষ্ণতা থেকে তাপ গ্রহণ করবে, বাহ্যিক কার্য করবে, আর তাপটা নিম্ন উষ্ণতায় স্থানান্তর করবে। এখানটা দেখে নাও অপোজিটটা ঘটছে, সেটা হচ্ছে কি, যে তাপটা হচ্ছে কি ইঞ্জিনের উপর যদি আমি বাহ্যিক কার্য করি, এখানে দেখো প্রথমে বাহ্যিক কার্য করতে হবে। তাহলে এখানে যদি বাহ্যিক কার্য করি তবে এই ইঞ্জিন কি করবে, এখান থেকে নিম্ন উষ্ণতায় কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে উচ্চ উষ্ণতায় পাঠাবে। ঠিক আছে, পুরো অপোজিট কাজ। এখানে তাপ নিয়ে কার্য করছে, এখানে কার্য করার পর তাপ এখানে নিম্ন উষ্ণতায় তাপটা বেরোচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি, এটা ধীরে ধীরে এখান থেকে উষ্ণতা বা তাপ যদি নির্গত করতে থাকে ধীরে ধীরে এটা আরও ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য রেফ্রিজারেটর বা ফ্রিজগুলো ঠান্ডা হয়, এবং তার ভিতরে একটা থেকে ডিপ ফ্রিজ বলে একটা থাকে, সেটা আরও ঠান্ডা হয়, তাই না? তার মানে এটা কীভাবে হয়, এইভাবে। অর্থাৎ এখানে আমরা এক্ষেত্রে দেখলাম তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কী পেয়েছিলাম, Q1টা আবার ইনপুট ছিল, এটা ইনপুট। আর কি করেছিলাম এখানে, আউটপুটটা কী ছিল, কার্য। এটা ছিল আউটপুট, ছিল আউটপুট। ওকে, কারণ কি দেখে নাও, তাপ গ্রহণ করেছিল, কার্য করেছিল, তাপকে কার্য রূপান্তর করেছে। এখানটায় দেখে নাও, এখানে রেফ্রিজারেটরের ক্ষেত্রে কী হচ্ছে, কি ইনপুট করছি, কৃতকার্য। তাহলে এটা আবার ইনপুট হবে। তাহলে হিমায়কের ক্ষেত্রে ইনপুট হবে কার্য। এই কার্য করার ফলে এই ইঞ্জিন কি করছে, কি যেটার উষ্ণতা কম আছে সেখান থেকে তাপকে তুলে দিচ্ছে কোথায়, উচ্চ উষ্ণতায়। তাহলে এইটা হচ্ছে আমরা আউটপুট। আমি এখান থেকে চিহ্ন দিতে হবে, এটা আউটপুট। দুটোকে ভালো করে কম্পেয়ার করো। এটা তোমার হয়তো মনে হতে পারে যে এটা Q1 হয়তো আউটপুট হবে, Q1 আউটপুট না। কারণ দেখে নাও, কারণ হচ্ছে কি, ইঞ্জিনটা কি করছে, আমি একটা ইনপুট দিলাম, তারপরে ইঞ্জিনটা কি কার্য করলো, ওটা যে আউটপুট। একটা ভাবে একটা ব্লক আছে, এখানে আমি একটা ইনপুট দিলাম, তারপরে এই ব্লক বা এই সিস্টেমটা কি কার্য করলো বা কি দেখালো ইফেক্ট, সেটা হচ্ছে আউটপুট। ওকে, তাহলে এখানে দেখে নাও, যদি আমি কার্য না করতাম, তাহলে কখনোই এই ইঞ্জিনটা এখান থেকে তাপকে নিম্ন উষ্ণতা থেকে তাপকে গ্রহণ করে উচ্চ উষ্ণতায় কিন্তু ট্রান্সফার করতে পারতো না। তাহলে যেহেতু আমি বাহ্যিক থেকে কার্য করার ফলে এটা হয়েছে, তাহলে কার্যটা হচ্ছে কি, ইনপুট। আর কার্য করার ফলে ইঞ্জিনটা কি করেছে, Q2 তাপকে নিম্ন উষ্ণতা থেকে গ্রহণ করে উচ্চ উষ্ণতায় পাঠিয়ে দিয়েছে। তাহলে এটা হচ্ছে আউটপুট। তাহলে তাপ দেওয়ার ফলে ইঞ্জিনটা কি করলো, সেটা হচ্ছে আউটপুট। ওকে, তাহলে দেখে নাও Q2 হচ্ছে আউটপুট আর W হচ্ছে কি আমার ইনপুট। তাহলে এখান থেকে দুটোর সঙ্গে কম্পেয়ার করে দেখে নাও, এখানে দেখে নাও দুটো শাখা হয়ে গেছিলো, মানে অর্থাৎ এখান থেকে তাপ নিয়ে এখানে ব্লকিং সিস্টেম ছিল, এইভাবে ভেঙে গেছিলো, তাই না? এইভাবে এই দুটো ভেঙে গেছিলো এইটাই ইঞ্জিনের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখে নাও হিমায়কের ক্ষেত্রে কী হয়েছে, যে এখান থেকে একটা জিনিস যাচ্ছে, এখান থেকে একটা জিনিস যাচ্ছে, এখান থেকে বেরিয়ে আসছে। ওকে, তাহলে জাস্ট দেখে নাও একই জিনিস কিন্তু জাস্ট অপোজিট এতে আছে। তাও সবের ক্ষেত্রে এক নয়, এটা আমরা ডিটেলসে আলোচনা করবো যে এর মধ্যে কী সিমিলারিটি আছে আর কী আছে ডিসিমিলারিটি কী আছে, সেগুলো সবই ডিটেলসে আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা বুঝে নিলাম যে হিমায়ক হচ্ছে এমন একটা সিস্টেম বা এমন একটা যন্ত্র, সে কি হিমায়ক কী করে, যদি হিমায়কের উপর বাহ্যিক
যে যদি আমরা কার্য করি তাহলে ওই হিমায়ক কী করবে, নিম্ন উষ্ণতা থেকে তাপ গ্রহণ করে উচ্চ উষ্ণতায় তাপকে ট্রান্সফার করে দেবে বা স্থানান্তরিত করে দেবে। এইটা হচ্ছে হিমায়কের মূল কাজ। তাহলে এখানে ইনপুট আর আউটপুট কি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে ইনপুট আউটপুট আমরা বের করবো হিমায়কের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে T2 তাপমাত্রায় শীতলতম বস্তু থেকে হিমায়কের গৃহীত তাপ সেটা কী হবে, Q2। ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে এর তুলনায় এটা শীতলতম বস্তু, তার শীতলতম হিমায়কের ক্ষেত্রে শীতলতম বস্তু থেকে তাপটা গ্রহণ করা। তার শীতলতম বস্তু থেকে এটা অবশ্যই T2 উষ্ণতা আছে, T2 উষ্ণতার তাপমাত্রায় শীতলতম বস্তু থেকে হিমায়কের গৃহীত তাপ, এই হিমায়ক যে আছে হিমায়ক দ্বারা গৃহীত যে তাপটা আছে সেটা Q2। ঠিক একইভাবে বলতে পারি যে T1 তাপমাত্রায় উষ্ণতর বস্তু থেকে বস্তুতে উষ্ণতর পরিপার্শ্বে, এখানে বস্তু না বলে পরিপার্শ্ব বলতে হয়, যেন রেফ্রিজারেটরকে যে আশপাশ পরিবেশ যেন হয়ে যায়, উষ্ণতর পরিপার্শ্বে হিমায়ক দ্বারা বর্জিত তাপ সেটা কি Q1। কারণ এখানে হচ্ছে হিমায়ক কি Q1 তাপটাকে বর্জিত করছে আর Q1 তাপকে গ্রহণ করছে। তাহলে যে ইঞ্জিনের উপরে হিমায়কের উপর বাহ্যিক কৃতকার্য, হিমায়কের উপর প্রযুক্ত বাহ্যিক কার্য হচ্ছে কি W। ওকে, তাহলে আমরা এটা লিখে ফেললাম। তাহলে এই W আমরা কৃতকার্য করেছি, এখানে Q2 তাপ গ্রহণ করছে নিম্ন উষ্ণতা থেকে আর Q1 তাপটা বর্জন করছে। তাহলে আমরা শক্তির নিত্যতা সূত্র থেকে বলতে পারি, তাহলে অতএব শক্তির নিত্যতা সূত্রানুযায়ী তাহলে কী হবে, তাহলে দেখে নাও W প্লাস Q2 ইকুয়াল টু Q1। ভালো করে দেখে নাও, W যাচ্ছে Q2 যাচ্ছে, তার সঙ্গে কী হচ্ছে Q1টা সমান হচ্ছে, এই দুটো মিল থেকে Q1 তাপ হচ্ছে। তাহলে W প্লাস Q2 ইকুয়াল টু Q1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। তাহলে বাহ্যিক কৃতকার্য যে কার্যটা ইঞ্জিনের উপর বা হিমায়কের উপর যে প্রয়োগ করা হয়েছে সেটা কি উচ্চ উষ্ণতা থেকে যদি উচ্চ তাপ থেকে নিম্ন তাপ যদি মাইনাস করে সেটা হচ্ছে কার্য। এগুলো সবই কিন্তু শক্তি, কৃতকার্য, তাপ, এগুলো সবই শক্তির একটা রূপ। ওকে, তাহলে আমরা এটা পেলাম। এবার আমরা বের করবো হিমায়ক ক্রিয়া গুণাঙ্ক। এটা হচ্ছে ব্যাপার এখানে, যেমন আমরা এফিসিয়েন্সি বের করেছিলাম হিট ইঞ্জিনের ক্ষেত্রে, এখানে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা বের করবো কি হিমায়ক ক্রিয়া গুণাঙ্ক। তাহলে এখানে আমরা কি দেখে নাও, তাহলে হিমায়ক ক্রিয়া গুণাঙ্কটা কি, এখানে এটাকেও একটা কর্মদক্ষতা হিসাবে আমরা বলতে পারি। অতএব হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক সেটা কী হবে, সেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, আউটপুট বাই ইনপুট। ওকে, অর্থাৎ আমরা যেরকম হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করলাম সেটাই একটা একই ব্যাপার এখানে হিমায়কের ক্ষেত্রে আমরা হিমায়ক ক্রিয়া গুণাঙ্কটা বের করব, সেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। তাহলে এখানে আউটপুটটা কি, তাহলে আউটপুটটা কী আছে আমার Q2,
ইঞ্জিনটা বা হিমায়কটা কি যে পরিমাণ কাজ করেছে বা যে আউটপুটটা তুলেছে Q2টা ডিভাইড বাই ইনপুটটা হচ্ছে কি W, আমি ইনপুট W দিয়েছিলাম। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কি পাবো, তাহলে বা E ইকুয়াল টু Q2 ডিভাইড বাই Wটা কী পেলাম আমরা, Q1 মাইনাস Q2। তাহলে এইটা হচ্ছে হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক। তাহলে হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক কীভাবে বের করবে, আগে আমরা ছবিটা ড্র করব, তারপরে সেখান থেকে ইনপুট আউটপুটকে আলাদা করে ডিফাইন করব, তারপরে হিমায়ক ক্রিয়া গুণাঙ্ক যে কি, যে একটা হিমায়কের ইনপুটের সাপেক্ষে আউটপুটে মানে আউটপুটে বা ইনপুটে এর অনুপাতকে বলা হয় কি হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক, সেটাকে ই দ্বারা প্রকাশ করে স্মল লেটারের। তাহলে ই ইকুয়াল টু আউটপুট বা ইনপুট, আউটপুট আমরা Q2 বললাম, ইনপুট আমার W, যেহেতু ইনপুট আমি W কৃতকার্য করেছি। আর তাহলে হচ্ছে ডাব্লুর মান আমরা এখান থেকে শক্তির নিত্যতা সূত্রতে পেয়েছি Q1 মাইনাস Q2, তাহলে ই ইকুয়াল টু Q2 বাই Q1 মাইনাস Q2। ওকে, তো আসলে তুমি এটা বুঝতেছো। নর্মালি ইন জেনারেল কেস একটা হিমায়ক এইভাবে কাজ করে আর তার ক্রিয়া গুণাঙ্ক হচ্ছে এটা। কিন্তু আমরা যদি আদর্শ একটা হিমায়ক নিই তাহলে আদর্শ হিমায়ক কীভাবে কাজ করে সেটা আমরা এটা দেখব। আদর্শ হিমায়ক বলতে কি, যেমন আমরা আদর্শ হিট ইঞ্জিন আলোচনা করেছিলাম, ঠিক একইভাবে আমরা আদর্শ হিমায়ক নিয়ে আলোচনা করব। আর কোন হিমায়কটা কতটা ভালো সেটা ডিপেন্ড করছে কতটা বাহ্যিক আমি কৃতকার্য করছি ওই হিমায়কের ক্ষেত্রে। যদি আমি কম বল প্রয়োগ করে বা কম কৃতকার্য করে, বাহ্যিক কৃতকার্য যেটা খুবই অল্প হয়, সেখান থেকে যদি ওই হিমায়কটা নিম্ন উষ্ণতা থেকে তাপকে উচ্চ উষ্ণতা স্থানান্তর করতে পারে, তা সেই হিমায়কটা খুব ভালো বলা যেতে পারে। ধীরে ধীরে যদি কৃতকার্যের পরিমাণ বা যে বাহ্যিক যে আমরা ইনপুট দিচ্ছি সেটা যদি ধীরে ধীরে কমানো যায়, তাহলে সেই হিমায়কটা আস্তে আস্তে মানে আদর্শ দিকে যাবে। আর একদম আদর্শ হিমায়কের ক্ষেত্রে সেটা হচ্ছে W ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি ফর আইডিয়াল রেফ্রিজারেটর একটি আদর্শ ক্ষেত্রে বাহ্যিক কৃতকার্য W ইকুয়াল টু 0 হবে। এটা মেন কনসেপ্ট। অর্থাৎ বাহ্যিক কৃতকার্য না করে, অর্থাৎ হিমায়কের যদি আমি বাহ্যিক কোনো কার্য প্রযুক্ত না করি, কোনো ইনপুট না দেওয়া হয়, তারপরেও যদি তাপকে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতা স্থানান্তর করতে পারে, তা সেটাকে বলবো আমরা আদর্শ হিমায়ক। অর্থাৎ এখানে আমার কী হবে দেখে নাও, যদি আমি ছবিটাকে ড্র করি, মানে আমি বাহ্যিক কোনো কৃতকার্য করছি না ক্রস, ওকে, তার সত্ত্বেও এখান থেকে তাপকে নিম্ন উষ্ণতা থেকে হিমায়ক কী করছে, উচ্চ উষ্ণতায় তাপকে স্থানান্তর করছে। তাহলে এইরকম হিমায়ককে বলে আমরা আদর্শ হিমায়ক। অর্থাৎ যদি ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি যদি এক্সাম্পল বলতে পারি, তুমি ফ্রিজ চলবে, ফ্রিজ ঠান্ডাই হয় ভিতরে, অথচ তুমি বাইরে থেকে কোনো মানে তড়িৎ সাপ্লাই করবে না, অর্থাৎ কোনো পাওয়ার সাপ্লাই করবে না, অর্থাৎ তুমি সুইচ অফ করে, ফ্রিজের সুইচ অফ করে থাকবে, অথচ ফ্রিজ ঠান্ডা থাকবে। এইরকমই বলা হচ্ছে কি একটা আদর্শ হিমায়কের ক্ষেত্রে। অর্থাৎ যে আমরা ফ্রিজের ক্ষেত্রে যে ঠান্ডা হচ্ছে ভিতরটা, আমরা বাহ্যিক কৃতকার্য ওখানে কীভাবে করছি, ইলেকট্রিক সাপ্লাই দিয়ে, যে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, যে আমরা বোর্ড অন করে যে সুইচ অন করছি, যেখানে ফ্রিজটাকে অন বা চালু রাখছি, এখানে যে চালু রাখার ফলে এটা হচ্ছে বাহ্যিক কৃতকার্য, যেটা হিমায়কের উপর প্রযুক্ত করছি। যদি এটাকেই অফ করে দিই, অর্থাৎ আমি ইলেকট্রিক সাপ্লাই পুরোপুরি অফ করে দিলাম, তার সত্ত্বেও যদি ফ্রিজটা ঠান্ডাই থাকে এবং বাইরের যে পিছন পোর্শনটা গরমই থাকে, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে আদর্শ একটা হিমায়ক। কিন্তু এটা প্র্যাকটিক্যালি অসম্ভব। আদর্শ হিমায়ক বা আদর্শ হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন তৈরি করা যাবে না, ইম্পসিবল ব্যাপার। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে, আমরা যে ক্রিয়া গুণাঙ্ক বের করেছিলাম, ক্রিয়া গুণাঙ্ক কী ছিল, E ইকুয়াল টু Q2 বাই W, তাই না, এটা ছিল। তাহলে W ইকুয়াল টু 0 আদর্শ হিমায়কের ক্ষেত্রে, তাহলে বলতে হবে অতএব আদর্শ হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক E ইকুয়াল টু কী হবে, Q2 বাই 0, কারণ W ইকুয়াল টু কি আদর্শ হিমায়কের 0, তার মানে E ইকুয়াল টু ইনফাইনাইট।
অর্থাৎ একটি আদর্শ হিমায়কের ক্ষেত্রে হিমায়কের ক্রিয়া গুণাঙ্কের মান হবে কি অসীম হয়ে যাবে। ওকে, যেটা বাস্তবে কখনো সম্ভব নয়। এমন কোনো ইঞ্জিন বলা যেতে পারে যে ক্লসিয়াস বা প্ল্যাঙ্কের যেই সূত্রটা ছিল সেই সূত্রটা যদি আমরা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে বলেছিলাম, কিন্তু যেটা হিমায়কের যদি প্রয়োগ করি, এমন কোনো মানে ইঞ্জিন তৈরি করা যাবে না, হিমায়ক তৈরি করা যাবে না যে তাপকে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই বাহ্যিক কোনো বল প্রযুক্ত না করলেও স্বয়ংক্রিয়ভাবে কিছু পরিমাণ তাপকে নিম্ন উষ্ণতা থেকে গ্রহণ করে তাপকে উচ্চ উষ্ণতায় স্থানান্তরিত বা পাঠিয়ে দেবে। এটা কখনোই সম্ভব নয়, ইম্পসিবল। অর্থাৎ এমন কোনো ইঞ্জিন তৈরি করা যাবে না যেই ইঞ্জিন নিম্ন উষ্ণতা থেকে তাপকে উচ্চ উষ্ণতায় স্থানান্তর করবে, অথচ তারপর বাহ্যিক কোনো কৃতকার্য করা হবে না, এটা অসম্ভব। সেই জন্য যে আদর্শ হিমায়কের যে কনসেপ্টটা সেটা পুরোপুরিভাবে ভুল, সেটা কখনোই আদর্শ হিমায়ক তৈরি করা যাবে না। অর্থাৎ এমন কোনো ফ্রিজ তৈরি করা যাবে না যেখানে পাওয়ার সাপ্লাই না দিয়ে কিছু দেবো না, মানে সে নিজে থেকেই ঠান্ডা হতে থাকবে আর বাইরেটা গরম হতে থাকবে। অর্থাৎ এরকম কখনো হবে না যে তাপ যেটা নিম্ন উষ্ণতা তার উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে আর উচ্চ উষ্ণতা থেকে তাপটা স্থানান্তরিত হয়ে যাবে। তো এটা কখনো সম্ভব নয়। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি, যদি কোশ্চেন আসে একটি আদর্শ হিমায়কের ক্ষেত্রে ক্রিয়া গুণাঙ্কের মান কত হবে, অসীম হবে, ইনফাইনাইট হবে। কারণ কি, একটি আদর্শ হিমায়কের ক্ষেত্রে যে ইনপুটটা বা কৃতকার্যটা জিরো হয়ে যাবে, আর কৃতকার্য জিরো হয়ে গেলে ক্রিয়া গুণাঙ্কের মান হচ্ছে কি ইনফাইন বা অসীম হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট আমি এই হিমায়ক এবং তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন এদের মধ্যে কি সিমিলারিটি কি ডিসিমিলারিটি আলোচনা করব। তোমাদের বইয়ে আছে 3টে পয়েন্ট আছে, সেটা একটু আমি ডিসকাস করে দিই যাতে করে সহজেই তোমরা বুঝতে পেরে যাও। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে কি, যে আমরা হিমায়ক এবং যদি হিট ইঞ্জিন দুটো দেখি, ছবি এঁকে দেখাচ্ছি তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তো ধরলাম এটা হচ্ছে আমার কি হিট ইঞ্জিন। ওকে, আর এটাকে আমি হিমায়ক বললাম, T1 T2। ওকে, এভাবে আছে। তাহলে এটা হচ্ছে আবার T1, এটা হচ্ছে আবার T2। অবভিয়াসলি T1 গ্রেটার দ্যান T2। এই দুটো হচ্ছে হিট রিজার্ভার আর T2 হচ্ছে কি হিট সিঙ্কার। তো এখানে হচ্ছে তাপ ইঞ্জিন, ওকে, তাপ ইঞ্জিন কি হচ্ছে, এখানে কিছু পরিমাণ তাপকে গ্রহণ করছে উচ্চ উষ্ণতা থেকে, সেই তাপকে কিছু মানে কার্যে রূপান্তর করছে এবং বাদবাকিটাকে সে বর্জন করছে Q2 এতে, অর্থাৎ হিট সিঙ্কারে বর্জন করছে। এখানে কি হচ্ছিল, যে বাহ্যিক আমরা কৃতকার্য করেছিলাম, তারপরে এখান থেকে কি হয়েছিল, নিম্ন উষ্ণতা থেকে তাপ গ্রহণ করা হয়েছিল এবং উচ্চ উষ্ণতায় তাপটা বর্জন করা হয়েছিল। এবারে যদি আমি এই দুটোকে দেখি, দুটোকে কম্পেয়ার করি, দেখে আমাদের মনে হতে পারে যে হিট ইঞ্জিন এবং হিমায়ক, এটা হচ্ছে হিমায়ক। ওকে, হিমায়ক যেন একে অপরের বিপরীত বা অপোজিট, অর্থাৎ এখানে কিন্তু প্র্যাকটিক্যাল দুটো অপোজিট না। অপোজিট বলতে দেখে নাও যে এখান থেকে মনে হচ্ছে যেন তাপকে কার্যে রূপান্তর করা হচ্ছে আর এটা কার্যকে তাপে রূপান্তর করা হচ্ছে। এটা এই দুটো এই সেন্সে কিন্তু দুটো ইউজ করা হয় না। হিট ইঞ্জিন অবশ্যই, হিট ইঞ্জিন কী করে, উচ্চ উষ্ণতার তাপটাকে, হিট ইঞ্জিনের কাজ কি তাপকে বাহ্যিক কার্যে রূপান্তর করা। ওকে, বাহ্যিক কার্যে রূপান্তর করা, এটা হচ্ছে হিট ইঞ্জিনের কাজ। কিন্তু হিমায়কের কাজ এটা নয় যে কার্যকে তাপে রূপান্তর করা, এটা হিমায়কের কাজ নয়। মানে আমাদের দেখে মানে যদি আমরা থিওরি আলোচনা করি এবং ফিগারটা দুটো দেখি, মনে হতে পারে যে হিট ইঞ্জিন এবং হিমায়কের দুটোর পরস্পর অপোজিট, বিপরীত। এখানে কি হচ্ছে, তাপ কার্য রূপান্তর করার কার্য রূপান্তর হচ্ছে আর কার্য তাপে রূপান্তর হচ্ছে। অর্থাৎ এই হিট ইঞ্জিন হচ্ছে তাপকে কার্যে রূপান্তর করার যন্ত্র আর হিমায়ক হচ্ছে কার্যকে তাপে রূপান্তর করার যন্ত্র, কিন্তু এই হিসাবে নয়। এটা অবশ্যই ঠিক হিট ইঞ্জিনের ক্ষেত্রে। হিট ইঞ্জিন হচ্ছে কি তাপকে কার্যে রূপান্তর করার যন্ত্র একটা। হিট ইঞ্জিন এটা অবশ্যই তাপকে কার্যে রূপান্তর করার যন্ত্র, কারণ এটা আমরা আউটপুট যেটা পাচ্ছি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট। তাহলে এখানে হচ্ছে কি এই হিট ইঞ্জিনে কী হচ্ছে, তাপটাকে কার্যে রূপান্তর করা হয়। কিন্তু হিমায়কের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্ট নয়। হিমায়কের কী করা হয়, হিমায়কের মেন কনসেপ্ট হচ্ছে কি নিম্ন উষ্ণতা থেকে তাপকে গ্রহণ করে উচ্চ উষ্ণতায় স্থানান্তরিত করা। এটা কখনোই কার্যকে তাপে রূপান্তরিত করার যন্ত্র নয়। হিমায়ক কী হিসাবে ব্যবহার করা হয়, হিমায়ক হচ্ছে কি যে তাপকে কী করবে, নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতা স্থানান্তরিত করার যন্ত্র। অর্থাৎ হিমায়ক এমন একটা যন্ত্র যে
তাপকে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতায় স্থানান্তরিত করবে, এই হিসাবে হিমায়ক ব্যবহার করা হয়। সেই হিসাবে আমরা যেটা অন করার জন্য একটা বাহ্যিক কৃতকার্য করতে হয়, কিন্তু এর মানে এইটা নয় যে হিমায়ক কার্যকে তাপে রূপান্তরিত করছে। হিমায়কের মেন কাজ বা যেই কারণে হিমায়ককে ব্যবহার করা হয় সেইটা হচ্ছে কি, হিমায়ক তাপকে নিম্ন উষ্ণতা থেকে গ্রহণ করে উচ্চ উষ্ণতায় স্থানান্তরিত করবে। তার দুটোর কাজটা ভালো করে বুঝে নাও। তাহলে হিট ইঞ্জিন কাজ করে কি, হিট ইঞ্জিনের কাজ কি, ইঞ্জিনের কাজ হচ্ছে তাপকে কার্যে রূপান্তরিত করা, আর হিমায়কের কাজ হচ্ছে কি, নিম্ন উষ্ণতা থেকে তাপকে গ্রহণ করে উচ্চ উষ্ণতায় স্থানান্তরিত করা। ওকে, তো আসলে তোমরা এই 1 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছো, যেই পয়েন্টটা তোমাদের বইয়ে ডিসকাস করা আছে। নেক্সট 2 নম্বর যে পয়েন্টটা যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে কি, যে আমরা হিমায়ককে হিট ইঞ্জিন বা হিট ইঞ্জিনকে হিমায়ক রূপে ব্যবহার করতে পারি কি না। অবশ্যই পারি। দেখে নাও যে আমরা এখান থেকে বুঝতে পারি যে এখান থেকে পারবো। অর্থাৎ দেখে নাও Q1 পরিমাণ তাপ, ভালো করে বুঝে নাও এটা, Q1 পরিমাণ তাপ গ্রহণ করে ইঞ্জিনটা কি হচ্ছে, যদি W পরিমাণ কার্য করছে এবং Q2 পরিমাণ তাপ বর্জন করছে। ঠিক একইভাবে যেই পরিমাণ এই হিট ইঞ্জিনকে যদি আমি সেই একই পরিমাণ কার্য দিই, যেই পরিমাণ বাহ্যিক কার্য করছে সেই পরিমাণ কার্য যদি দিই, তাহলে দেখে নাও, মানে আমি যদি দুটো ইঞ্জিনকে পাশাপাশি আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে এটা। T1 T2, অর্থাৎ এটা দেখে নাও, তাহলে এখানটায় ধরলাম এটাও একটা হিট ইঞ্জিন, দুটোই হিট ইঞ্জিন, ঠিক আছে। তাহলে এখান থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো, এখানে Q2 পরিমাণ তাপ বর্জন করলো, তাহলে তার ফলে এটা কি একটা কৃতকার্য করবে বাহ্যিক W। সেই কৃতকার্য যদি পরবর্তী একটা হিট ইঞ্জিনকে দেওয়া হয়, তাহলে সেই ইঞ্জিনটা কী করবে, এখান থেকে তাপ গ্রহণ করবে, এখান তাপ বর্জন করবে। তবে এটা হতে পারে, তবে এটাকে তো রিভার্সিবল হতে হবে, এটা প্রত্যাবর্তক হতে হবে। অর্থাৎ এটা যদি আমার দেখে নাও, একটা হিট ইঞ্জিন দ্বারা একটা হিমায়ককে চালনা করা যায়, এটা ধরলাম এটা হচ্ছে হিমায়ক, এটা হচ্ছে কি তাপ ইঞ্জিন। ওকে, ইঞ্জিন। তাহলে দেখে নাও, তাহলে এখানটায় যে বাহ্যিক কৃতকার্যটা হবে, হিট ইঞ্জিনের ক্ষেত্রে যে বাহ্যিক কৃতকার্য হবে, সেই কার্যটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে এখানে হিমায়কটা কাজ করবে। অর্থাৎ একটা হিমায়ক আর একটা হিট ইঞ্জিন নিয়ে যদি আমি দুটোকে ইউজ করি, তাহলে সেখানে বাহ্যিক কোনো বাইরে থেকে কোনো পাওয়ার সাপ্লাই লাগবে না। কারণ কি, এই হিট ইঞ্জিন যেই পরিমাণ তাপ গ্রহণ করবে, এই হিট ইঞ্জিন যে পরিমাণ বাহ্যিক কৃতকার্য করছে, সেই কার্যটা যদি হিমায়ককে দেওয়া হয়, তাহলে হিমায়ক এই কাজটা আবার শুরু করতে হবে। তাহলে এইভাবে করা যেতে পারে। তো আমরা বলতে চাইছি যে হিমায়ককে হিমায়ককে তাপ ইঞ্জিন বা তাপ ইঞ্জিনকে হিমায়কে রূপান্তর করা যেতে পারে যদি সেটা প্রত্যাবর্তন রিভার্সিবল হয়। অর্থাৎ দেখে নাও, এখানে যেই পরিমাণ তাপ, যে একটা হিমায়ক তাপ ইঞ্জিনকে বা একটা তাপ ইঞ্জিন যেই পরিমাণ তাপ গ্রহণ করেছে, তারপর যে বাহ্যিক কার্যকরিয়া যে তাপ বর্জন করেছে, যদি পুনরায় সেই পরিমাণ তাপ ইঞ্জিনকে দেওয়া হয় এবং সেই পরিমাণ কৃতকার্য বাহ্যিক থেকে করা হয়, অর্থাৎ বিপরীত দিকে যদি আমি করি, তাহলে অবশ্যই Q1 পরিমাণ তাপ উৎপন্ন হবে। কথাটা ভালো করে বুঝে নাও, একটা তাপ ইঞ্জিন Q1 পরিমাণ তাপ গ্রহণ করলে সে কী করে, W পরিমাণ বাহ্যিক কৃতকার্য করবে আর Q2 তাপ বর্জন করবে। ঠিক অপোজিট দিকে যদি এই হিট ইঞ্জিনকে Q2 পরিমাণ তাপ দেওয়া হয় এবং বাহ্যিক W পরিমাণ কৃতকার্য করা হয়, তাহলে অবশ্যই Q1 পরিমাণ তাপ ফিরে পাওয়া যাবে। তবে কন্ডিশন কি, এটাকে রিভার্সিবল হতে হবে বা প্রত্যাবর্তক তাপ ইঞ্জিন হতে হবে। ঠিক হিমায়কের ক্ষেত্রে একইভাবে যদি Q1 পরিমাণ তাপ দেওয়া হয়, অপোজিট দিকে যদি এটা অপোজিট দিকে করা হয়, Q1 পরিমাণ তাপ দেওয়া হলো, তারপরে ইঞ্জিনটা কী করবে, W পরিমাণ যেই কার্যটা এখানে করা হয়েছিল ইঞ্জিনের উপরে, ইঞ্জিন সেই কার্যটা ব্যাকে ফেরত দেবে এবং সেই একই পরিমাণ তাপটাকে ব্যাকে ফেরত দিয়ে দেবে। অর্থাৎ হিমায়ককে আমরা তাপ ইঞ্জিন এবং তাপ ইঞ্জিনকে হিমায়ককে আমরা ব্যবহার করতে পারি যদি সেটা রিভার্সিবল হয়, অর্থাৎ প্রত্যাবর্তক হয়, তবে এটা সম্ভব হবে, না হলে এটা হবে না। ওকে, তবে এটা বাস্তবে কখনো সম্ভব নয়, এটা মনে রাখবে, বাস্তবে কখনো সম্ভব নয়। যে কোনো বাস্তব প্রক্রিয়া, যে কোনো বাস্তব এক্সপেরিমেন্ট সবই কিন্তু কোনো প্রত্যাবর্তক নয়। প্রত্যাবর্তক হচ্ছে একটা আইডিয়াল কনসেপ্ট, এটা কখনো এটা সম্ভব নয়। সেই জন্য কখনোই একটা হিমায়ককে
হিট ইঞ্জিনে কনভার্ট করা যাবে না বা তাপ ইঞ্জিনে কনভার্ট করা যাবে না, আর কখনো একটা হিট ইঞ্জিনকে রেফ্রিজারেটরে কনভার্ট করা যাবে না। ওকে, এটা ইম্পসিবল ব্যাপার। তার তিনটে জিনিস ভালো করে মনে রাখো। তাহলে তাপ ইঞ্জিন আর হিমায়ক এদের মধ্যে ডিফারেন্সটা কী আছে? তাপ ইঞ্জিনকে যেই কনসেপ্টটা যেই কাজের জন্য ব্যবহার করা হয়, ঠিক একই তার বিপরীত কাজের জন্য কিন্তু হিমায়ক ব্যবহার করা হয় না। এটা হচ্ছে তাদের পার্থক্য। ওকে, মানে অর্থাৎ আমরা তাপ ইঞ্জিনকে কী কারণে ব্যবহার করি? তাপকে কার্যে রূপান্তর করার জন্য, কিন্তু উল্টো দিকে হিমায়ককে কার্যকে তাপে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয় না। হিমায়ক ব্যবহার করা হয় নিম্ন উষ্ণতায় তাপকে গ্রহণ করে উচ্চ উষ্ণতায় তাপকে ট্রান্সফার করার জন্য। তাহলে এটা ডিসিমিলারিটি রয়েছে। তাহলে এটা একটু খুবই ভাইটাল কনসেপ্ট, এখান থেকে কোশ্চেনও আসতে পারে। ওকে, আর দ্বিতীয় নম্বর পয়েন্ট কি, যে হিমায়ককে হিমায়ককে তাপ ইঞ্জিন বা তাপ ইঞ্জিনকে হিমায়কে রূপান্তর করা যেতে পারে যদি প্রসেসটা রিভার্সিবল হয়। অর্থাৎ যেইভাবে করে আমরা কৃতকার্য পেয়েছি তার ঠিক অপোজিট থেকে যদি ইঞ্জিনটা কাজ করে, তাহলে অবশ্যই সেই পরিমাণ তাপটাই আমরা ফিরে পাবো। হিট ইঞ্জিনটাই ভালো করে বুঝুন, হিট ইঞ্জিনের উপরে যেই পরিমাণ তাপ বাহ্যিক কৃতকার্য পেয়েছি, ঠিক হিট ইঞ্জিনের উপর সেই পরিমাণ তাপ এবং বাহ্যিক কৃতকার্য করে যদি সেই পরিমাণ তাপ, যদি সেই পরিমাণ এইটা তাপটাকে এবং কার্যকে গ্রহণ করতে পারে, তাহলে বা রিভার্সিবল হয়, তবেই সেই পরিমাণ তাপকে সে ব্যাকে ফিরে দিতে পারবে। কিন্তু কখনোই এটা সম্ভব নয় কোনো ইঞ্জিনে, বা বাস্তবে হিট ইঞ্জিন আর রেফ্রিজারেটর এরা কোনোটাই প্রত্যাবর্তক বা রিভার্সিবল প্রসেস ফলো করে না। সেই জন্য কখনোই একটা হিমায়ককে হিট ইঞ্জিনে আর হিট ইঞ্জিনকে কখনো রেফ্রিজারেটরে কনভার্ট করা যাবে না। ওকে, তাহলে আশা করি আজকে যেগুলো আলোচনা করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ হিমায়ক বা রেফ্রিজারেটর সম্পর্কে যে টোটাল ডিটেলসটা আলোচনা করলাম সেগুলো সবই তোমরা বুঝতে পেরেছো। যদিও কোনো ডাউট থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। নেক্সট ভিডিওতে আমরা কার্নো ইঞ্জিনটা আলোচনা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ আছে, একদম ভাইটাল কনসেপ্ট আছে, সেটা অবশ্যই তোমরা দেখবে। আর যদি চ্যানেলে তোমরা নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।